আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বাচ্য। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বাচ্য কি সেটা বোঝার চেষ্টা করব এবং বাচ্চার যে প্রকারভেদ সেগুলোও বোঝার চেষ্টা করব। তো বাচ্যটা আসলে কি? বাচ্যটা হচ্ছে আমরা যে কথা বলি, এই কথা বলার ধরন, মানে প্রকাশভঙ্গি আর কি। আমরা কীভাবে কথাটা প্রকাশ করি সেটাই হচ্ছে মূলত এখানে বোঝানো হয়েছে। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে বাচ্য যে তার যে তিনটা প্রকার রয়েছে সেই তিনটা প্রকার সম্পর্কে জানতে পারবো এবং সেগুলো কীভাবে দ্রুত নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা কথা বলি। তো আজকের ক্লাসে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের তিনটা প্রকার দেখা যাচ্ছে। তো প্রকাশভঙ্গি অনুযায়ী বাচ্য কিন্তু তিন প্রকারই হয়ে থাকে, যেহেতু বাচ্যটা মানেই হচ্ছে আমরা যে কথা বলি সে কথা বলার, বাক্য বলার যে প্রকাশভঙ্গি সেটা। তো সেই প্রকাশভঙ্গি অনুযায়ী হচ্ছে কি হবে, তিন ধরনের হবে। সেটা কি কি? সেটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য। কর্তৃবাচ্যতে সবসময় কর্তার প্রাধান্য থাকবে, আর হচ্ছে কর্মবাচ্যতে কর্মের প্রাধান্য থাকবে, আর ভাববাচ্যতে ক্রিয়ার প্রাধান্য থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্তৃবাচ্যতে এখানে কর্তা কোনটা? কর্তা হচ্ছে ছাত্র আর আমি। তাহলে ছাত্ররা অঙ্ক করছে, তাহলে এখানে ছাত্র প্রাধান্য পাচ্ছে। আর আমি হচ্ছে এখানে কি, মূলত এখানে কর্তা, তাই আমি প্রাধান্য পাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু এটা হচ্ছে কর্তৃবাচ্য। আর নর্মালি হচ্ছে এসওভি, মানে সাধারণ যে বাক্যগুলো, এসওভি বলতে বেসিক্যালি এই এস দ্বারা হচ্ছে সাবজেক্ট, ও দ্বারা হচ্ছে অবজেক্ট, আর ভি দ্বারা হচ্ছে ভার্ব। তাহলে কর্তা, এটা দ্বারা কর্তা বুঝায়, আর এটা দ্বারা হচ্ছে কর্ম, আর এটা দ্বারা হচ্ছে ক্রিয়া। তো এই ধরনের কর্তা কর্ম ক্রিয়া, এই ক্রাইটেরিয়াতে যে সকল বাক্য হয় নর্মালি সাধারণত এই সকল বাক্যগুলো কি হয়ে থাকে? কর্তৃবাচ্য হয়ে থাকে। এটা হচ্ছে সহজ উপায়। আর কর্মবাচ্যতে কর্ম প্রাধান্য পাবে। তো এখানে বলা হচ্ছে শিকারী কর্তৃক বাঘ নিহত হয়েছে। এই শিকারী কর্তৃক বাঘ, তো বাঘটাই হচ্ছে এখানে কর্ম, তো এখানে বাঘটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তো এটা বোঝার আরেকটা নিয়ম হচ্ছে যে নর্মালি মনে রাখতে হবে, আমরা কিন্তু বিভক্তির প্রয়োগটা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে যে এই বিভক্তির প্রয়োগগুলো মনে রাখার বা ছক আকারে মনে রাখার সিস্টেম হচ্ছে এইগুলা। মানেটা হচ্ছে কর্মবাচ্যা সবসময় কর্তার সাথে, কর্তার পরে তৃতীয় বিভক্তি হবে। আর কর্ম যেটা হবে সেটা হচ্ছে হয় শূন্য বিভক্তি হবে, আর না হলে কি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। তো যেহেতু তৃতীয় বিভক্তি হবে, এটাকে আমি সংক্ষেপে 3 লিখেছি। আর কর্মে যেহেতু শূন্যটাকে শূন্য লিখছি, আর 2 মানে হচ্ছে দ্বিতীয় আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আসলেই কিন্তু তাই, শিকারী কর্তৃক, তার মানে কর্তার পরে কিন্তু কি হচ্ছে? তৃতীয়া হচ্ছে। আর বাঘ এটা কিন্তু শূন্য অবস্থায় রয়েছে, তো তার মানে মিলে গেল। তো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে কর্মবাচ্যে কিন্তু সবসময় কর্তার পরে কিন্তু তৃতীয়া হবে। আচ্ছা, এরপর বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। তাহলে সকলের দ্বারা, সকলটাই তো হচ্ছে এখানে কর্তা। তো এই সকলের পর কি হয়েছে? দ্বারা হয়েছে। তো এই যে সকলের দ্বারা, তার মানে এখানে আদৃত হন মানে আদর তো করে, মানে সমাদৃত হয়। তো সমাদৃত আদর করাটা করে কে? অবশ্যই সকলের। তো এই সকলেরটাই বেসিক্যালি এখানে কী হবে? এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে কর্তা। এরপরে কি হলো? তৃতীয়া হলো। তার মানে বোঝাই যাচ্ছে এটা কি হচ্ছে? কর্মকর্তৃবাচ্য হচ্ছে। আচ্ছা, ভাব কথাটা যখন আসবে, একটা কথা মনে রাখতে হবে, ভাব বলতে এখানে বেসিক্যালি ক্রিয়াকে বোঝাচ্ছে, ক্রিয়া। তো এই ক্রিয়াটাই এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার যাওয়া হবে না, তোমাকে খাবার খেতে হবে। এখানে কিন্তু ক্রিয়া বেসিক্যালি 2টা, খেতে হবে। এরকম যখন দেখা যায় 2টা ক্রিয়া হয়, আর যখন তাতে কি থাকে না? কর্ম থাকে না, আর কর্তায় যখন 2, 3, 6 মানে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠী হয়, তখন সেটাকে কিন্তু ভাববাচ্য বলা হয়। তো ভাববাচ্য বোঝার জন্য বিভক্তির প্রয়োগ বাদ দিয়েও বেসিক্যালি ওই ক্রিয়া যে 2টা হবে এটা যদি মনে রাখতে পারি, তাহলে দেখা যায় কি খুব সহজে বোঝা যায় যে আসলে ভাববাচ্য কোনটা। তো নর্মালি আমরা কর্তৃবাচ্য বুঝি হচ্ছে সাধারণ বাক্য দিয়ে, ওটাতে সাধারণ বাক্যে কর্তারই প্রাধান্য থাকে। আর যদি কর্তার সাথে তৃতীয় বিভক্তি থাকে সেক্ষেত্রে কর্মবাচ্য হয়, আর যদি ক্রিয়া 2টা হয় তাহলে সেক্ষেত্রে ভাববাচ্য হয়। এই হচ্ছে মোটামুটি আলোচনা। তবে এই বিভক্তির প্রয়োগগুলো অনেক সময় মনে থাকে না, তো তার জন্য এই ছক আকারে দেওয়া। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট,
পরীক্ষায় এগুলো যেরকম আসে আর এগুলোর প্রয়োগটাও বুঝতে হয়। বিশেষ করে যখন বাচ্চার পরিবর্তন হয়, এই বাচ্চার পরিবর্তন করতে গিয়েও কিন্তু হচ্ছে এই বিভক্তির প্রয়োগগুলো খুবই খুবই কাজে লাগে। তো বিভক্তির প্রয়োগগুলো আমি খুব সুন্দর করে ছক আকারে লিখে দিয়েছি, এগুলো কোনো প্রবলেম হওয়ার কথা না। এগুলোর প্রয়োগটাও একটু আগে দেখাচ্ছিলাম আমি। তো কর্তৃবাচ্যে বেসিক্যালি কর্তায় শূন্য হয় আর কর্ম হচ্ছে 0, 2, 6, মানে হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয়া এবং ষষ্ঠী। আর কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তাই হচ্ছে বেসিক্যালি তৃতীয়া আর কর্মে হচ্ছে 0, 2, মানে হচ্ছে শূন্য বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি। ভাববাচ্যের ক্ষেত্রে কর্তাই হচ্ছে কি হয়, দ্বিতীয়া, তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হয়, আর কর্ম কিন্তু হয় না, যেমনটা আমরা এখানে কর্ম দেখতে পাই নি। আচ্ছা, এখন এই যে বাচ্য যে 3 প্রকার, এর বাইরেও কিন্তু আরও একটা বাচ্য রয়েছে, যে বাচ্যটা এই 3 প্রকারের মধ্যে পড়ে না, কিন্তু সেটা একটা অপ্রধান। সেটা কীরকম আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন সেটাকে বলা হয় হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যটা কি আসলে? কর্মকর্তৃবাচ্যটা হচ্ছে, যদি একটা উদাহরণ দেই তাহলে সেই উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝতে অনেক বেশি সহজ হবে। যেমন আমি বলছি যে বাঁশি বাজে। আচ্ছা, বাঁশি যে বাজে, এখন বাঁশি কি নিজে বাজতে পারে? না, বাঁশি তো কেউ না কেউ বাজায়। বাঁশি যে বাজায় সেই তো হচ্ছে কর্তা। বাঁশি যে বাজাচ্ছে সে কিন্তু কর্তা হচ্ছে। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে বাঁশিটা তাহলে এখানে কি কর্ম, এখন কর্মটাই এখন কি হয়ে যাচ্ছে, আলটিমেট কর্তা হয়ে যাচ্ছে। কারণ আমি যখন বলি ফ্যান ঘুরে, তো ফ্যান তো নিজে নিজে ঘুরে না, ফ্যান তো বেসিক্যালি অবজেক্ট। এখন ব্যাপারটা হচ্ছে ফ্যান যদিও সে নিজে নিজে ঘুরতে পারে না, কিন্তু সে আপাতত যদি বলি যে ফ্যান ঘুরে, ওই বাক্যের মধ্যে কিন্তু ফ্যানটাই কর্তা, বুঝতে হবে, তাই না? আমি যদি বলি যে আমি ঘুরি তাহলে আমি কর্তা, এখন যদি বলি ফ্যান ঘুরে তাহলে ফ্যান কর্তা। আমি জানি যে ফ্যানটা হচ্ছে অবজেক্ট, তারপরেও এই অবজেক্টটাই বা কর্মটাই এখানে হচ্ছে কর্তা হিসেবে কাজ করছে। তো আমি জানি বা সেটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটাই এখানে আপাতত কি দেখাচ্ছে, বেসিক্যালি এখানে হচ্ছে কর্তা হচ্ছে। তো যেহেতু কর্মটাই কর্তা হয়ে যাচ্ছে, তাই বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্ম যখন কর্তৃ হয়ে যায়, তখন তাকে কী বলা হয়, কর্মকর্তৃবাচ্য বলা হয়। আমি যদি বলি যে এই কাপড়ে সুতা অনেক দিন টিকে, অ্যান্ড সুতা টিকছে, খেয়াল করে দেখুন তো সুতা কি নিজে টিকতে পারে? মানে সুতা তো একটা অবজেক্ট। এই অবজেক্টটাই যখন মানে কি হয়ে যাচ্ছে, মূলত এই অবজেক্টটাই যখন কর্তা হয়ে যাচ্ছে, যে কর্মের জায়গা কর্মটা যখন কর্তায় রূপান্তরিত হয়, তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। তো এই ধরনের উদাহরণগুলো দেখা যাচ্ছে বইয়ের মধ্যেও রয়েছে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এই ধরনের কর্মকর্তৃবাচ্যগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা আজকের এই পর্বে মূলত আলোচনা করলাম হচ্ছে বাচ্য কি সেটা নিয়ে, বাচ্চার প্রকারভেদ, বিভক্তির প্রয়োগ এবং হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আমরা আগামী ক্লাসে মূলত হচ্ছে বাচ্চের যে রূপান্তরগুলো, বাচ্য রূপান্তর, তো এই বাচ্য রূপান্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি।